আসসালামু আলাইকুম। সবাই শুধু বিদেশ যাইতে চায়, ফুড ডেলিভারি করতে চায়। বিদেশ যাবে, মোটর সাইকেল চালাবে। দেশে আপনারা মোটর সাইকেল চালাইছেন, কত সুন্দর। ভাবতাছেন যে আপনারা বিদেশ যাবেন, বিদেশ যাইয়া মোটর সাইকেল চালাইবেন, ফুড ডেলিভারি করবেন। হ্যাঁ, এত সোজা না, এত সোজা না। আমি গেছিলাম, এখন 2026 সালে, আমি 2024 সালে গেছিলাম, 24-এর লাস্টে গেছিলাম সৌদি আরব। সৌদি আরব যায় আমিও প্রথমে ভাবছিলাম যে দেশে মোটর সাইকেল চালাইছিলাম, ওই জায়গাও মোটর সাইকেল চালামু। মনে করছিলাম যে খুব সহজ মোটর সাইকেল চালানো সৌদি আরবে, যেমন সৌদি আরবে, দুবাই, কাতার। মোটর সাইকেল চালানোটা খুব খুব কষ্টকর ভাই। আপনারা যান ঠিক আছে, কিন্তু যে কোনো পার্সোনাল ডেলিভারি ম্যান হিসাবে যদি যাইতে চান, কোনো বাকালার বা কোনো দোকানের যদি পার্সোনাল ডেলিভারি ম্যান হিসাবে যাইতে চান, তাহলে আপনারা যাইতে পারেন, ঠিক আছে। কিন্তু আপনারা যদি কোন এই যে ফুড ডেলিভারি করতে যাবেন, পুরা শহর ঘুরবেন, মোটর সাইকেল চালাইবেন, এটা কিন্তু এতটা সহজ না ভাই। আপনার মনে করেন যে একটা অর্ডার যদি আপনারা মারেন, একটা অর্ডারে মনে করেন যে আপনারা ভালো টাকা ইনকাম করতে পারবেন। যদি কোম্পানির বিষয়ে যান তাহলে কিন্তু আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। আর যদি নিজে মোটর সাইকেল চালায় ফুড ডেলিভারি করতে চান, তাহলে আপনারা করতে পারেন। কিন্তু আমি মনে করব যে আপনারা না যাওয়াই বেটার। অন্য অন্য কাজ আছে, আপনারা অন্য অন্য কাজে যান। যেমন ধরেন বিভিন্ন কোম্পানি আছে, বিভিন্ন ফ্যাক্টরি আছে, এগুলাতে ঢুকেন, বা রেস্টুরেন্ট আছে, এগুলাতে ঢুকেন। কিন্তু আপনারা ফুড ডেলিভারিতে ভাই কখনো যায় না। আপনাদের কাছে রিকোয়েস্ট ভাই, আপনারা এই ফুড ডেলিভারির কাজে কখনো যায় না। আপনারা মনে করতে পারেন যে ভাই দেশে তো অনেক ভালো করে মোটর সাইকেল চালাইছি, ওই দেশে যায় মোটর সাইকেল চালামো। ওই দেশে ভাই মোটর সাইকেল চালানোটা ভাই এত সহজ না, অনেক কষ্ট ভাই মোটর সাইকেলটা চালানো, ঠিক আছে। আপনার সামনে মোবাইলে লোকেশন, তারপর আপনি নতুন নতুন রাস্তা চিনবেন না। তারপরে মনে করেন যে আপনার এই ফুড ডেলিভারি যখন আপনারা করতে যান, কাস্টমার এর ভিতরে কাস্টমারে ফোন দিব। তারপরে আপনারা থাকতে পারেন, হাইওয়েতে থাকতে পারবেন। আপনার মোটর সাইকেলের টান থাকবে মিনিমাম 100-তে, মিনিমাম আপনার মোটর সাইকেলের টান থাকবে, ঠিক আছে। তারপরে মনে করেন যে আপনারা এই হাইওয়েতে উপরে যখন থাকবেন, আপনারা যেই লাইনে আছেন এই লাইনেতে অন্য লাইনে যাবেন, তারপর আপনার ইন্ডিকেটার দিয়ে যাইতে হইব ভাই, অনেক প্যারা। তার মধ্যে আপনি একটু স্লো চালাইবেন, পিছনের থেকে এসে আপনারা হরেন দিব। কারণ সৌদি আরবের ভাই ম্যাক্সিমাম সৌদিয়ানরা খারাপ না, কিন্তু কিছু সৌদিয়ান আছে বা কিছু পোলাপান আছে, বিশেষ করে কালা সৌদিগুলা, ঠিক আছে। ওরাই অরিজিনাল সৌদি, কালা সৌদি, কিন্তু ওগুলা খুব খারাপ। আপনি আস্তে আস্তে গাড়ি চালাবেন, দেখবেন আপনার পিছন দিয়ে দাম করে আপনার উড়াল দিব, মাইরা দেবো পিছন দিয়ে, দেখবেন দাম করে আপনি উড়াল দিয়ে যায় পইরা যাবেন অন্য জায়গায়, ঠিক আছে। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যান, সমস্যা নাই, কিন্তু যে কোনো পার্সোনাল একটা সুপার শপের ডেলিভারি ম্যান হিসাবে যান, মোটর সাইকেল চালাবেন। হয়তো বা না স্কুটি থাকবো, আপনারা শুধু এলাকার মানে একটা নির্দিষ্ট এলাকার মধ্যে আপনারা মোটর সাইকেল চালাতে পারবেন, ঠিক আছে। কিন্তু আপনারা যদি অন্য কোম্পানি আছে, যেমন জায়েজ আছে, হাঙ্গারি স্টেশন আছে, কিটা আছে, তারপরে বিভিন্ন নিনজা আছে, বিভিন্ন কোম্পানি আছে, আপনারা যদি এগুলাতে যান, ঠিক আছে, তাহলে আপনার পুরা শহর ঘুরাইতে হইব। যেরকম আপনি রিয়াদে যান বা মক্কায় যান বা জেদ্দায় যান বা দাম্মামে যান, ঠিক আছে। কিন্তু আমি আসছিলাম রিয়াদে ভাই। রিয়াদে তো রাজধানী, এটা অনেক অনেক বড় একটা শহর, ঠিক আছে। এটাতে গাড়ি ঘোড়া বেশি, তার মধ্যে ওই দেশি সৌদির ফালতু পোলাপান বেশি, ঠিক আছে। ওরা উল্টাপাল্টা গাড়ি চালায়। ওরা আমরা যেরকম মোটর সাইকেল চালাই 2 চাক্কা সামনে আলগি দিয়া চালাই, ওরা চাই কি প্রাইভেট কারের 2 চাক্কা সামনে মানে আলগি দিয়া চালাইতে চায়, ঠিক আছে। কারণ আপনাদেরকে আমি বলবো যে আপনারা ফুড ডেলিভারির কাজে কেউ কিন্তু যায় না বিদেশে, ঠিক আছে। তাহলে আমার একটা ঘটনা, আমি যে অ্যাক্সিডেন্টটা করছি, আমার এই অ্যাক্সিডেন্টটা করার পরে আমি অনেক ভুগছি ভাই। আমার কোম্পানি আমার কিছু করে নাই। তারপরে আমার যদি মিনিস্টারি অফিস থেকে যদি আমার এই চিকিৎসার খরচটা না দিত, তাইলে কিন্তু আমার অনেক অনেক অবস্থা খারাপ হয়ে যেত, ঠিক আছে। আমার হয়তো বা আমার সম্পত্তি, আমার 14 গোষ্ঠী সম্পত্তি বেচলেও আমার এত টাকা হইতো না। আমার ওই দেশি প্রায় 80,000 রিয়াল খরচ হয়েছে শুধু আমার একটা অপারেশনে। আমি 8 দিন হসপিটালে আসছিলাম, এই 8 দিনের বিল আইছে প্রায় 80,000 টাকার মতো বিল আইছে। তা আমার অ্যাক্সিডেন্টটা হচ্ছে আপনার রিয়াদে, কিং আবদুল্লাহ রোডে অ্যাক্সিডেন্টটা করছি আমি, যখন রিয়াদে মোটর সাইকেল চালাইতাম। তো ওই জায়গায় আমার একটা অর্ডার পড়ছিল কিং সাউথ ইউনিভার্সিটিতে। তো ওই অর্ডারটা আমি যখন নিয়ে যাইতেছিলাম, তখন আমি উপরের রোড থেকে ইউটার নিয়ে যখন হাইওয়েতে ঢুকছি, হাইওয়েতে মিনিমাম আমার গাড়ি টান ছিল 97-তে, 97 রোডে আমি উঠছি।
97তে আমি ছিলাম ডাইন সাইডের 2 নাম্বার লাইনে আসছিলাম। তো 2 নাম্বার লাইনে আমি সুন্দর মতো ওই দিন ভাই আমি 1.5 বছর ধরে গাড়ি চালাইতেছি, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় নাই। কিন্তু ওই দিনের ব্যাপারটা হচ্ছে কি, আমি মানে আল্লাহ আমার নসিবে লেখা রাখছে আমার অ্যাক্সিডেন্টটা। তো আমি কি করছি, আমার তো গায়ে তো আমাদের সেফটি থাকে, তো আমি আবার সেফটি পরা ছিল। তো আমি আবার এক হাতে মোটর সাইকেলটা চালাইতেছিলাম। মানে অনেকে কইতে পারেন যে দোষটা আমার, ঠিক আছে, দোষটা আমার বলতে ওটা আমার নসিবে ছিল, আমারও দোষ আছিল কিছু। তো আমি আবার এক হাতে ফুল মোটর সাইকেল ফুল গিয়ারে আসিল, আর আমার গিয়ারে আসিল মিনিমাম 5 গিয়ারে আসিল মোটর সাইকেল। তারপরে আমি কি করছি, মাঝখানে তো আবার মেট্রো রেল যাইতেছে, তো আমি মেট্রো রেলের দিকে তাকায় রয়েছি, আর আমি হাইওয়েতে গাড়ি চালাইতেছি আর কি। ফুল ফুল পিক আপ ছিল আমার হাতে। পরে আমি এই এক হাতে বাম হাতে আমি আমার এই সেফটিটা ঠিক করতেছি, আমরা যে সেফটিটা পরি আমি এই সেফটিটা ঠিক করতেছি, আর আমি এই দিকে তাকায় রয়েছি, ঠিক আছে। পরে তাকায় থাকার পরে সামনে যে একটু জ্যাম আছে, আমি জানতাম যে সামনে একটু জ্যাম আছে, কিন্তু জ্যামটা পড়বে, ছোট্ট একটা টানেল আছে সামনে, এই টানেলটা পার হইলে যায় তারপরে জ্যাম, ঠিক আছে। কিন্তু জ্যামটা তার আগে আইসা পড়ছে, কিন্তু আমার ওই দিকে খেয়াল ছিল না। কিন্তু আমার স্পিড যা ছিল আমার ওটা খেয়াল ছিল, আমি একটু ছোট্ট টানেলটা পার হইয়া তারপর আমি স্লো করব। তারপর আমি স্লো করি নাই, আমি এইদিকে তাকায় আসছিলাম। পরে হঠাৎ করে যখন 4 থেকে 5 হাত দূরত্বে আমার সামনের প্রাইভেট কারটা স্লো করছে। স্লো করার সাথে সাথে মনে করেন যে আমি এমনি এই ছোট্টই ডিস্টেন্সে মানে আমার স্লো করার মতো কোনো কায়দা ছিল না। তারপরে এইভাবেই দাম করে যে আমি পিছনে বাড়ি মারি, প্রাইভেট কারের পিছনে যখন বাড়িটা মারার সাথে সাথে আমি আমার এই জায়গায়, আমার এই রানটা ছিল এই জায়গায়, আমার এই রানের এই জায়গায় আমার একটা আইফোন ছিল, ওই আইফোনটার কাছে বাড়ি দেখাইছে। প্রথম স্টেপে যে বাড়ি দেখাইছি, বাড়ি দেখার সাথে সাথে এই জায়গায় আমার আইফোনটা 2 ভাগের মতো হয়ে গেছে, মানে আইফোনটা পুরো গুঁড়া হয়ে গেছে। ওই আইফোনটার উপরে বাড়িটা খাওয়ার সাথে সাথে আমার এই হাড্ডিটা, মানে আমার এই রানের হাড্ডিটা পুরোটা আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে যাওয়ার পরে দম করে আমি বাড়িটা খাওয়ার সাথে সাথে উপরে উঠে গেছি। প্রথম বাড়ি খাওয়ার সাথে তো এটা ভেঙে গেছে, তারপর দাম করে উপরে উঠে গেছি। উপরের থেকে আবার দাম করে গাড়ির উপরে পড়ছি, গাড়ির পিছনে পড়ার সাথে সাথে গাড়ির থেকে আবার দাম করে নিচে পড়ে গেছি। তো নিচে পড়ে যাওয়ার সাথে সাথে আবার এই সাইডে আমার মোটর সাইকেলটা গুঁড়ো হয়ে এই সাইডে এসে পড়ছিল। তো এই সাইডে আবার মোটর সাইকেলের লগে আবার একটা বাড়ি গেছি। বাড়ি খেয়ে আমার যে গাড়ির সাথে আমি বাড়ি খাইছি, ওই গাড়িটার ভিতরে এই গাড়ির নিচে বা এই সাইডেতে বাড়ি খায়া গাড়ির নিচে ঢুকে গেছি। গাড়ির নিচে ঢুকে যাওয়ার পরে ওখানে ভিতরে কি না আসিল আমার খেয়াল ছিল না, কিসের সাথে একটা বাড়ি গেছে। কিন্তু তার আগে প্রাইভেট কারের যে সামনের চাক্কাটা, ওই চাক্কাটা আমার এই নালাটার উপরে দিয়া, এটার উপরে দিয়া উঠছে। চাক্কাটা উঠে যাওয়ার সাথে সাথে এটা একদম পুরা গুঁড়ো হয়ে গেছে আমার এই পায়ের এই হাড্ডিটা। এখানে তো দেখানো যাবে না, মানে এই সাইড এটা পুরাটা গুঁড়ো হয়ে গেছে। তো গুঁড়ো হয়ে যাওয়ার পরে ভিতরে কি সাথে জানি আবার একটা পাওয়াটা বাড়ি গেছে। বাড়ি খাওয়ার সাথে সাথে আমার এই পাওয়াটা একদম এখান থেকে উল্টে গেছে, এখান থেকে উল্টে ডাইরেক্ট আমার বুকের উপরে আইসা পড়ছে। তো বুকের উপর যখন আইসা পড়ছে তখন আমার জ্ঞান ছিল, তখন আমি ভাবছিলাম যে হয়তো আমার এই পাও একবার কাইটা ফালায় দেওয়া লাগবো। তখন আমার অতটুকু সেন্স ছিল না, আমার এই দিকে কোনো ব্যথা ছিল না। কিন্তু আমার প্রাইভেট গাড়ির পিছনের চাক্কাটা, আমি যেহেতু অর্ধেকটা ভিতরে গাড়ির ভিতরে, তো পিছনের চাক্কাটা আমার এই সাদনার এইটুকু পর্যন্ত আইসা থামছে গাড়িটা। ভাগ্য ভালো, আল্লাহ হয়তো বা হায়াত রাখছে, এই কারণে হয়তো বা উপরে উঠে নাই। প্যাডের উপরে পুরোটা যদি উঠে যেত চাক্কাটা, তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যেত। কিন্তু এর ভিতরেই যখন গাড়িটা থামার সাথে সাথে আমি যেই গাড়ির সাথে বাড়ি দিছি, আমার তো অনেক স্পিড ছিল, আমি ওই গাড়িটা আবার সামনের প্রাইভেট কারের সাথে বাড়ি মারার সাথে ওই সামনের প্রাইভেট কারে একটা ইন্ডিয়ান ভাইয়া ছিল। পরে ওই ইন্ডিয়ান ভাইটা বের হইলো, সৌদিয়াও বের হইলো। সৌদিয়ানের লগে বাড়ি দেখাইছি, ওই গাড়িটার মালিকটা বের হইলো। বের হওয়ার সাথে সাথে উনি অ্যাম্বুলেন্স কল দিল। তারপরে ওই দেশে নাজাম বলে, আগে নাজামরে কল দেয় নাই, আগে কল দিছিল অ্যাম্বুলেন্স কল দিছিল। আমার অবস্থা তো খুব খারাপ অবস্থা ছিল। পরে অ্যাম্বুলেন্স কল দেওয়ার পরে সামনের যে গাড়িতে ওই ইন্ডিয়ান একটা ভাই ছিল, ওই বাইটা বের হয়েছে। ওই বাইটা বের হয়ে আমার এই পাওয়াটা এখানে আসছিল, এই পাওয়াটা এখান থেকে ধরে টান দিয়া আমার পাওয়াটা এইভাবে সোজা করে লাইছে, মানে আমার এই পাওয়াটা এইভাবে সোজা করে লাইছে। সোজা করে দিয়া তারপরে এমনি আমার শোয়ায় রাখছে। তা আমি তো খুব, এটার কোনো ব্যথা লাগে নাই। আমার এটা মনে হইতেছে যে এটা নিচের দিকে ডাইবা যাইতেছে, কিন্তু এটার কোনো ব্যথা পাই নাই। কিন্তু ব্যথাটা পাইতেছি আমি যেই জায়গায় চাপটা খাইছি, এটার ব্যথাটা পাইতেছি।
তো এখন ওই ইন্ডিয়ান ভাইরা আইসা যখন পাওয়াটা সোজা করে রাখলো, ওই ভাই আমার টাইম না চাক্কার উপরে এমনি শোয়ায় রাখছে, প্রাইভেট কার চাক্কার উপরে আমার শোয়ায় রাখার পরে এর ভিতরে প্রায় 3 থেকে 4 মিনিটের মধ্যে প্রায় পুলিশ একজন আইছে, তারপরে একটু পর পর করে 3 জন 4 জন 5 জন পুলিশের মতো 5টা পুলিশের গাড়ি আইছে। পুরো হাইওয়ে রোড, তো হাইওয়ে রোড পুরাটা জ্যাম হয়ে গেছে। তো এই জ্যাম হয়ে যাওয়ার কারণে পুলিশ আইসা পড়ছে তাড়াতাড়ি। পুলিশ আইসা এক লাইন দিয়ে গাড়িগুলা ছাড়ছে, আরেক লাইনে তো আমি তো 3 লাইনের মধ্যে পড়েই রয়েছি, লম্বা হয়ে পড়ে রয়েছি। তো মিনিমাম 25 মিনিট পরে অ্যাম্বুলেন্স আসছে। অ্যাম্বুলেন্স আইসা যখন আমার অ্যাম্বুলেন্সে উঠাইছে, বেল বান দিয়ে আমার একদম স্ট্রংলিভাবে সোজা করে আর শোয়া বেল বান দিয়ে যখন পুলিশের এইতে উড়াইছে, অ্যাম্বুলেন্সে উড়ানোর প্রায় 5 মিনিটের ভিতরে আমার জ্ঞান হারাই আমি। তারপরে আমার যখন অক্সিজেন মাস্কটা লাগাইছে তখন আর আমার জ্ঞান ছিল না। তখন এদিক দিয়ে আমার এদিক দিয়ে অনেক রক্ত ছিল, কারণ শীতকাল ছিল, তো আমার পরনে অনেক জামা কাপড় ছিল, শীতকাল ছিল, প্যান্ট পরা ছিল 3টা। শীতকালের কারণে এই রক্তগুলো বাহিরে আসে নাই, ওই প্যান্টে টাইনা লাইছে। তারপরে প্রায় অ্যাম্বুলেন্স হসপিটাল যাইতে যাইতে হয় 5 থেকে 6 মিনিটের মতো লাগছে। রাস্তা তো ক্লিয়ার, অ্যাম্বুলেন্সের লেগে সবগুলো রাস্তায় ক্লিয়ার থাকে ওই দেশে। অ্যাম্বুলেন্সে এরপরে আমার জ্ঞান ছিল না, আমি কইতে পারি নাই। পরে শুনলাম আর কি, হসপিটালে নেওয়ার পরে আমারে করছে, ওই যে আমারে ফুল বডি স্ক্যান করছে, বডি স্ক্যান কইরা ওই যেটা সিটি স্ক্যান বলে আর কি, সিটি স্ক্যান করছে। সিটি স্ক্যান কইরা তারপরে ওখান থেকে আমারে আইসিইউতে শিফট করছে। পরে আইসিইউতে 3 দিনের মতো ছিলাম আইসিইউতে। পরে আমার অপারেশন, তার পরের দিন অপারেশনের কথা ছিল, কিন্তু আমার আসে নাই। আমার যে কোম্পানি, ওই কোম্পানির লোক কিন্তু আমার আসে নাই আমার কাছে। কেন আসে নাই? আমার ওই কোম্পানিটা খুব মানে একটু জাউরা টাইপের ছিল আর কি, খুব খারাপ একটা ছিল মানে কোম্পানিটা ছিল, কিন্তু কোম্পানির ম্যানেজারও অতটা ছিল না। সুপারভাইজার ছিল পাকিস্তানি সুপারভাইজার, উনি পরের দিন আসছে। পরের দিন পর্যন্ত আমার কোম্পানি আমার কোনো খোঁজ খবর রাখে নাই, ঠিক আছে, আমি কই আছি কি আছি, ঠিক আছে। এরা আমার কেউ কোনো খবর পায় নাই, কারণ আমার মোবাইল আছিল 2টা মোবাইল ভাঙা গেছে। তারপরে কি করছে, পরের দিন অপারেশন হওয়ার কথা ছিল, পরের দিন আমার কোম্পানি আসে না দেখা আমার অপারেশনটা আর করে নাই। বাস 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পার হয়ে গেছে, আমার অপারেশন করে নাই। পরে 4 দিনের কালে আমার রিলেটিভ একজন, আমার এক কাকা ওখানে থাকে, উনি গেল। উনি যাওয়ার পরে কথাবার্তা বইলা তারপরে যে একটা উকিল আছিল হসপিটালে, যে কোনো বাইরের রাষ্ট্রে যে কোনো একটা হসপিটালের উকিল থাকে আর কি, বড় বড় প্রাইভেট হসপিটালে। তো ওই উকিলে কি করলো, মিনিস্টারি অফিসের সাথে কথা বললে আমার অপারেশনটার ব্যবস্থা করলো। পরে আমার অপারেশনটা করলো। আমার অপারেশনে প্রায় 11 ঘন্টা লাগছে। আমার অপারেশনে আমার এখান দিয়ে ফার্স্টে পারার পরে এখান থেকে এতটুক পর্যন্ত আমার রড ঢুকাইছে, এখান থেকে আবার এতটুক পর্যন্ত রড ঢুকাইছে। মানে আমার চিন্তা ছিল না যে আমার এই পাও আমার সাথে থাকবো। যাক, আল্লাহ আমার হায়াত রাখছে দেখে আমি বাঁচছি। পরে মনে করেন যে অপারেশনটা করানোর পরে 8 দিনের কালে আমার কোম্পানি গেছে আমার কাছে। আমার কোম্পানি যায় আমারে বলতেছে এবার আমার কোম্পানির বাসায় নিয়ে যাইব। এতদিন আহে নাই, কি লেগে ওই যে কোম্পানি আমার এত টাকা খরচ বহন করতে হইব, এই কারণে আসে নাই কোম্পানি। পরে কোম্পানি একদিন কি করলো, আমারে যখন রিলিজ দিয়ে দিল অপারেশনের পরের দিন, রিলিজ দেওয়ার সাথে সাথে কোম্পানি কি করলো, আমারে বাসায় নিয়ে ওষুধ কিনা দেয় নাই। নতুন অপারেশন হয়েছে, আমার ওষুধ কিনা দেয় নাই। আমার লাস্ট হসপিটাল থেকে একটা পেন কিলার দিয়ে দিছিল। ভাই, এত বড় একটা অপারেশনের ভিতরে 11 ঘন্টা লাগছে, আমার জ্ঞান ফিরছে 17 ঘন্টা পরে। এত বড় একটা অপারেশনের আমার কোম্পানি আমার ওষুধ কিনা দেয় নাই। 2 দিন পরে আমার ওষুধ কিনা দিয়েছে। পরে একটা পাকিস্তানি ছিল, ওই পাকিস্তানি ভাই আমার একটা ওষুধ দিছিল, ওই ওষুধটা খায় আমি অনেক দিন ব্যথা কমায় রাখছি। আমার কোম্পানি পরে আমি দেশে আসবো, আমার মেয়াদ ছিল আর 4 দিন শেষ। পরে কোম্পানি একটা ভালো কাজ করছে কি, আমার নতুন করে 3 মাসের আকামাটা শুধু বানায় দিছে। নতুন করে 3 মাসের আকামাটা বানায় তারপরে আমারে পাঠাইছে আর কি, দেশে পাঠাইছে। তারপরে আমি নিজের টাকা দিয়ে টিকিট কাটা লাগছে। কোম্পানি শুধু আমার ফাইনাল এক্সিট দিছে। ফাইনাল এক্সিটে আমি পরে অনেক কষ্টে ভাই, আমি তো বাসায় যে কদিন শুয়েছিলাম ওই দেশে ভাই, বিদেশে তো সবারই কাজ আছে ভাই, ঠিক আছে, বিদেশে সবারই কাজ আছে। কেউ আমারে ওরা ডিউটির থেকে আসবো, তারপরে আমার এইভাবে আলগি দিয়ে নিয়ে ওয়াশরুমে বহাইতো, আবার আলগি দিয়ে নিয়ে রুমে এনে শোয়াই রাখতো। সারাদিন শুয়ে থাকতাম, কোনো খাবার খাইতাম না।
কারণ খাবার খাইতাম না কি লেগে ভাই আমার ওয়াশরুমে যাওয়ার ভয় ছিল, আমি ওয়াশরুমে কেমনে যাবো, এই কারণে আমি খাবারও খাই নাই। তারপরে আমি ওই যে প্রস্তাব করা লাগে, এটা করা লাগে, এটা করা লাগে, আমি খাবার খাই নাই, আমি শুয়ে থাকতাম শুধু রাত্রেবেলা আইসা শুধু রুটি খাইতাম। তো এইভাবে অনেক দিন 22 দিন শুয়েছিলাম। 22 দিনের পরে কোম্পানি আমারে দেশে পাঠাইলো। আমার একটা বাঙালি ভাই ছিল কয়েকজন, ওনারা আমার একটু হেল্প করছে, ওনাকেও তো ডিউটি আছে ভাই। তারপর ওনারা আবার গ্যারেজে কাজ করতো, ওনারা আবার রাইড করতো না, ঠিক আছে। তো একটা রাইডারের খুব কষ্ট ভাই, আপনারা চাই না শুনে যাবেন ভাই। দেশে আসার পরে আমার যখন আমার বিমানে উঠাইলো, বিমানেও আমি কয়েকটা ভালো মানুষ পাইছি, তো ফ্যামিলির দোয়া ছিল, ফ্যামিলির সাথে ছিল, এই সব কিছুতে আমি আমার ফ্যামিলির পাশে পাইছি, আমার ফ্যামিলিরে আমার কিছু আত্মীয় স্বজনের পাশে পাইছি, কিন্তু আর অন্য কেউরে পাশে পাই নাই আমি, ঠিক আছে। ওখানে আমার আরও কয়েকজন রিলেটিভ ছিল, বন্ধু বান্ধব ভাই ব্রাদার অনেকে আসছিল, ঠিক আছে। কিন্তু ওখানে বিদেশে কিন্তু কেউ কারণ না, বিদেশে শুধু টাকা পয়সা হাওলাত নেওয়ার সময় বা এরকম কিছু করার লাগে আপনার রিলেটিভ থাকতে পারে, কিন্তু আপনার যে একটা খেজমত বা আপনার যদি বিদেশি কিছু হয়ে যায় এটার জন্য কিন্তু কেউ আপনার পাশে আসবে না, কেউ আপনার পাশে কখনো দাঁড়াবে না বিদেশে ভাই। আজকে জানুয়ারি মাসের 8 তারিখে অ্যাক্সিডেন্ট হয়েছিল 2026 সালে, এখন হচ্ছে যে মে মাস না, মে মাস না, এখন মে মাস হয়ে গেছে। এখনও আমার পাওয়াটা কিন্তু জোড়া লাগে না, এই পাওয়াটা কিন্তু এখনও জোড়া লাগে না, কারণ এই পায়ের অবস্থা কিন্তু অতিরিক্ত খারাপ। শুধু এটা জোড়া লাগছে, কিন্তু এই পাওয়াটা এখনও জোড়া লাগে নাই। কিন্তু আমার লাইফটা পুরো নষ্ট হয়ে গেছে। দেখেন এই ফুড ডেলিভারি কাজ করতে যাই কিন্তু আমার লাইফটা পুরো নষ্ট হয়ে গেছে। চিন্তা সামনে কী করে রাখামু, সামনে কী করবো, কী চিন্তা ভাবনা, কোনো চিন্তা ভাবনা করতে গেলে আমার একটা নজর হয় যে আমার পায়ের দিকে, আমি তো কোনো বাড়ি কাজ করতে পারব না। তো আপনাদের সবাইকেই বলবো ভাই, আপনারা ফুড ডেলিভারি কাজে যাবেন। আপনারা আমি অনেকেরই দেখছি মানে অনেক লাফাইতেছেন ভাই যে আমি ফুড ডেলিভারি কাজ করবো, ফুড ডেলিভারি কাজে যাবো। বিদেশে খুব খুব শান্তি ফুড ডেলিভারি কাজ, যে দেশে মোটর সাইকেল চালাইছি, বিদেশেও যায় মোটর সাইকেল চালামো, অনেক ভালো লাগবো মোটর সাইকেল চালামো, কি আরাম, পুরা শহর ঘুরমো ভাই। অতটাও আরাম না ভাই, একবার অ্যাক্সিডেন্ট হন আমার নিজের সামনে, আমি যে কতগুলো অ্যাক্সিডেন্ট হইতে দেখছি, কতগুলো মার্ডার হইতে দেখছি, আমি মার্ডার হইতে বলতে কতগুলো মরতে দেখছি আমি। ওই যে কালা সুদির কথা বললাম, কালা সুদিয়াগুলা কি করে দাম করে পিছন দিয়ে ছক্কা মারে, মানে মোটর সাইকেলগুলার বাড়ি মারে, দাম করে উড়াল দিয়া যায়, সিটটিসেন হয়ে পইরা মইরা পুরা সেট মানে হয়ে জায়গা, ঠিক আছে, নগদ দম জায়গা। আমি নিজে দেখছি ভাই, কত দেখছি অ্যাক্সিডেন্ট দেখছি। তারপর আমি নিজে অ্যাক্সিডেন্ট দেখছি, পাও নাই হাত নাই, এমন একটা অবস্থা হয়ে জায়গা আমি নিজে দেখছি। তা আমার ভিডিও করার কারণ একটাই যে ভাই, আপনারা অনেকেই দেখছি ফুড ডেলিভারি কাজে যাইতেছেন বিদেশে, বিশেষ করে হাঙ্গারি স্টেশনটা খুব পপুলার আর কি ওই দেশে, ওইটাতে কাজ করে অনেকে। দুবাইতেও কাজ করে দেখছি, তালাবাতে। কিন্তু সৌদি আরবে, দুবাইতে, তারপরে কাতারে, এগুলাতে আপনারা ফুড ডেলিভারি কাজে আপনাদেরকে না করবো না, আপনারা যান, এগুলা জানার পরও যাইবেন, সমস্যা নাই। কিন্তু আপনারা চেষ্টা করবেন যে যারা প্রাইভেট কার ড্রাইভ করতে পারেন তারা যাবেন, তারা যায় ফুড ডেলিভারি কাজ করবেন। কিন্তু মোটর সাইকেলের কাজে কেউ কখনো সৌদিতে না যাওয়ার চিন্তা ভাবনা মানে যাইবেন না আর কি। মোটর সাইকেলে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ঠিক আছে, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, কিন্তু আপনারা ফুড ডেলিভারি কাজে মোটর সাইকেলে কেউ কিন্তু কখনো বিদেশ যাবেন না, ঠিক আছে। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা ফুড ডেলিভারি কাজে গেলে মোটর সাইকেলে যাবেন না, যারা ড্রাইভ করতে পারবেন তারা যাবেন, ঠিক আছে ভাই। খুব ক্রিটিক্যাল একটা জায়গা, ঠিক আছে, মানে আপনারা মোটর সাইকেল যতই চালাতে পারবেন, একদম প্রপার যদি রাইডার হন, আপনারা একটা প্রপার রাইডার হন, তাও কিন্তু আপনারা ওই দেশে যায় মোটর সাইকেল আপনারা চালাইতে পারবেন না। দেন আমিও দেশে অনেক গাড়ি চালাইছি, ঠিক আছে, দেশে থাকতে অনেক চিন্তা করছিলাম যে না বিদেশ যাবো, মোটর সাইকেল চালামো, অনেক অনেক ভালোভাবে আমি করতে পারবো, যে মোটর সাইকেল অনেক ভালোভাবে আমি চালাইতে পারবো, সমস্যা নাই। সারাদিন ঘুরমু গারমু, মোটর সাইকেল চালামু, বিদেশ যায় মোটর সাইকেল চালামু, কি একটা আরাম। কিন্তু ভাই আপনারা যাইবেন, ঠিক আছে, কিন্তু যারা নিজে ড্রাইভ করতে পারেন, প্রাইভেট কার ড্রাইভ করতে পারেন, তারা যান। আপনাদের কাছে বারবারই বলতেছি ভাই, রিকোয়েস্ট, আপনারা আপনাদের লাইফটা এইভাবে নষ্ট করেন না। এই যে একটা পঙ্গু জীবনে একটা পঙ্গু, কিন্তু আমি বুঝতেছি ভাই আমার কি একটা অবস্থা, ঠিক আছে। এই কারণে আমি আমার সংসার হারাইছি, তারপরে অনেক অনেক কাহিনী আছে। আমি এই ফুড ডেলিভারি কইরা বিদেশ যাওয়ার পরে, আপনারা বিদেশ যান, অন্য কাজে যান, কিন্তু এই ফুড ডেলিভারি কাজে আমার একটাই কথা, আপনারা ফুড ডেলিভারি কাজে যায় না ভাই। রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা ফুড ডেলিভারি কাজে কেউ যায় না, ঠিক আছে। মূলত মোটর সাইকেলের কাজে কেউ যাবেন না, ঠিক আছে। এটাই হচ্ছে আমার কথা। এখন আপনারাই চিন্তা ভাবনা করেন, কারণ আমি অনেকে ভিডিওতে দেখি ভাই ফুড ডেলিভারি কাজে যাবো, ফুড ডেলিভারি কাজ অনেক ভালো, ঠিক আছে। আপনারা এই কাজটা ভুলেও করেন না, ঠিক আছে। আপনাদের কাছে বারবার আবারও রিকোয়েস্ট করতেছি ভাই, আপনারা এই কাজটা
কখনো করেন না, ঠিক আছে? আমার লাইফটা দেখেন এখন নষ্ট হয়ে গেছে। এটা জানি ভিডিওটা সবার কাছে যাবে, যারা ফুড ডেলিভারি করতে চাইতাছে তাদের জন্য এই ভিডিওটা, ঠিক আছে? যারা ফুড ডেলিভারি, যারা বাইকে মোটরসাইকেল চালাইতে চাইতাছে তাদের জন্য এই ভিডিওটা, বুঝতে পারছেন? আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা মোটরসাইকেলে কাজে যাবেন না, সবাই প্রাইভেট কারে কাজে যাবেন, ঠিক আছে? তো এইটাই আপনারা দেখে শুনে যাবেন। আল্লাহ হাফেজ।